ফ্রেন্ডস, আপনারা জানেন ঢাকা কয়েকদিন ধরেই ভীষণ অশান্ত রয়েছে। কারণ ওখানকার জনপ্রিয় নেতা ওসমান হাদির মৃত্যু হয়েছে। আনআইডেন্টিফাইড একজন হত্যাকারী ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। তো সেখানকার যে গভর্নমেন্ট আছে, ইউনিস গভর্নমেন্ট, প্রথম থেকেই ভারত সরকার এবং তার যে গোয়েন্দা সংস্থা আছে রকে দোষারোপ করছিল। কিন্তু তার ভাই শরীফ ওমর হাদি আজকে কিন্তু স্পষ্ট করে জানিয়েছে যে এই হত্যার পেছনে কার গোপন ষড়যন্ত্র রয়েছে। সবাই মিথ্যে কথা বলতে পারে, তার নিজের ভাই ওমর হাদি সে কিন্তু মিথ্যে কথা বলবে না। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানবো এই ওসমান হাদিকে কারা মেরেছে, তাদের উদ্দেশ্যই বা কি জন্য ওসমান হাদিকে মারা হয়েছে, ডিটেলস জানবো। দেখো, তোমরা জানো 12ই ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করা হয়। তারপরে সিঙ্গাপুরে 8ই ডিসেম্বর সে মারা যায় এবং তার মারা যাওয়ার পরে ঢাকা অশান্ত হয়ে ওঠে। সেখানকার কনসুলেটের সামনে, সেখানকার ভারতীয় যে এম্বাসি আছে তার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং দীপু চন্দ্র দাস, একজন বস্ত্র কারখানায় কাজ করে, তাকে পুড়িয়ে মারা হয় ঢাকার রাস্তায়। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম থেকেই বলছিল যে ইন্ডিয়া গভর্নমেন্টের কাজ, র করেছে এই কাজটা। কিন্তু আমি প্রথম থেকেই একটা বিষয়ের উপর জোর দিয়েছিলাম যে ভারত বা র এই ধরনের কাজ করবে না। এর পেছনে না করার পেছনে অনেক কারণ আছে। তার প্রথম কারণটা বলি, বাংলাদেশে যে শক্তিটা, আমি বলবো যে পাওয়ারটা শেখ হাসিনাকে উৎপাটিত করেছে, সেটা জামায়াতে ইসলামের র্যাডিক্যাল গ্রুপ, যাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে 5 থেকে 7% ভোটার তাদের আছে। তো সেই র্যাডিক্যাল গ্রুপকে বা ইন্ডিয়া কোনোদিনই হত্যা করবে না, কোনোদিনই মারবে না। কারণ জনগণের রায় তাদের পক্ষে কোনোদিনই যাবে না। সিম্পলভাবে, প্লেনভাবে যদি ভোট হয়, তাহলে যে কোনো ধর্মনিরপেক্ষ দল যারা সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলতে পারে, তাদেরকেই জনগণ ভোটে জেতাবে। এবং আওয়ামী লীগ যেহেতু নেই, সেজন্য সর্বোচ্চ সম্ভাবনা যেটা আছে সেটা বিএনপির জেতার একটা কিন্তু সম্ভাবনা আছে। এদের কিন্তু এনসিপি পার্টি, নতুন যে পার্টি করেছে, তারা কিন্তু কোনোভাবেই এই ইলেকশনে দাঁত ফোটাতে পারবে না। সেই জন্য এরা কিন্তু নিজেদের মধ্যে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে ইলেকশনটাকে, যেটা 12ই ফেব্রুয়ারি 2026 হবে, কিভাবে বানচাল করা যায়। এবং তার কিন্তু প্রথম প্লট এই ওসমান হাদিকে হত্যা দিয়ে শুরু হয়েছে। এবং তার দাদা শরীফ ওমর হাদি সেই কথাটাই বলেছেন। তিনি সরাসরি তার ভাইয়ের ওসমান হাদির মৃত্যুর জন্য ইউনিস গভর্নমেন্টকে দায়ী করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই ইউনিস গভর্নমেন্ট আমার ভাই ওসমান হাদিকে হত্যা করেছে, কারণ 12ই ফেব্রুয়ারি ইলেকশনটাকে বানচাল করার জন্য। এবং এটাই হচ্ছে ভ্যালিড রিজন। এই ইউনিস গভর্নমেন্ট হচ্ছে বাই প্রোডাক্ট চীন এবং পাকিস্তানের। এদের যে ব্যাকিং পাওয়ার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু এই সরকারের পক্ষে নেই। এই সরকারকে টিকিয়ে রেখেছে কিছু র্যাডিক্যালস, জামায়াতে ইসলামীর মতো যারা উগ্র মৌলবাদ, তারাই হচ্ছে এই গভর্নমেন্টের ব্যাকবোন। এবং এরা জানে যে ইলেকশনে যদি এরা লড়াই করে, তাহলে ব্যাপকভাবে পর্যদস্ত হবে এবং ইউনিসকে কিন্তু পাত্তারি গুটিয়ে পালাতে হবে। সেই জন্য তারা এমন কিছু সিএন কিট করছে, এমন কিছু কার্যকলাপ করছে, যাতে ইলেকশনটা বানচাল হয়ে যায়, ইলেকশনটা পিছিয়ে যায় অশান্তির মধ্যে। এবং এটা আমি এটাও বলে দিলাম আজকের ভিডিওতে, আগামী জানুয়ারি মাস কিন্তু বাংলাদেশের পক্ষে লিটমাস টেস্ট। যদি এই জনগণ, ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ যদি রাস্তায় না নামে, তাহলে কিন্তু এই ইউনিস গভর্নমেন্ট বিভিন্ন প্রোপাগান্ডা করবে, বিভিন্নভাবে অশান্তি ছড়াবে।
দীপু চন্দ্র দাসকে যেভাবে রাস্তায় পুড়িয়ে মারা হয়েছে, তার মতো হেনাস ক্রাইম আর হয় না। সবাই উল্লাস করছিল। কোনো সভ্য সমাজের মানুষ একটা মানুষের মৃত্যুতে এরকম নৃত্য করতে পারে না। তো এরকম অশান্তির আগুন কিন্তু বাংলাদেশে আরো জ্বলবে যতদিন না পর্যন্ত ভোট হচ্ছে। তাই আমার একটাই আবেদন বাংলাদেশ জনগণের পক্ষে, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা সংস্কৃতিবান মানুষ, তাদের কিন্তু রাস্তায় নামা উচিত এই শাসকের বিরুদ্ধে। এই ইউনিস গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের এতটুকু ভালো চায় না, এবং এই লোকটি বাংলাদেশের 5 থেকে 7% মানুষের সমর্থন নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে বসে আছে। আমি তো বলবো 90% মানুষ এই ইউনিস গভর্নমেন্টকে সহ্য করতে পারছে না। কারণ কি, এই ইউনিস গভর্নমেন্ট টোটাল গভর্নমেন্টকে একদম পুরো যে গভর্নিং বডি, টোটাল দেশটাকে একদম উচ্ছন্ন দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে, রপ্তানি তলানিতে বাংলাদেশের, সেখানে খাদ্য সংকট আস্তে আস্তে দেখা দিচ্ছে। কিছুদিন আগে দেখবেন ভারত কয়েকশো টন পেঁয়াজ পাঠিয়েছে বাংলাদেশকে। ভারত চেষ্টা করছে দেশটাকে যাতে রাডিকালাইজ না হয় ভারতে, সেই জন্য কিন্তু ভারত হয়তো দু একটা অ্যাক্টিভিটি করেছে, কখনোই হার্শ কিছু মন্তব্য করেনি। কারণ ভারতও বুঝতে পারছে যে এখানকার জনগণ, সাধারণ জনগণ প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার এবং ইন্ডিয়াকে ভালোবাসে। কিন্তু এই 8-9% এই মানুষ, যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, কারণ তাদের কাছে বেসিক কোনো ইস্যু নেই বাংলাদেশে। দারিদ্রতা, কর্মসংস্থান, নতুন কিছু প্রকল্প, এ সমস্ত কিছু তাদের কিছু নেই। তাদের একটাই জিগির, ধর্মের জিগির এবং ভারত বিরোধিতা। এই দুটো প্রোপাগান্ডাকে তারা সামনে রেখে আগামী ইলেকশনটা লড়তে যাচ্ছে। এই যে এনসিপি পার্টি বা ইউনিস ব্যাক যে পার্টিটা রয়েছে, তাদের বক্তব্যই হচ্ছে ভারত বিরোধিতা। তারা এটাকে মোবিলাইজ করার চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে, যে বাংলাদেশের একটাই ইস্যু, একটাই প্রবলেম, ভারতকে বিরোধিতা করো, আর দেয়ার আর নো আদার প্রবলেম। এটাকে সামলানোর চেষ্টা করছে। আমি চাইবো বাংলাদেশের জনগণ এই সরল সত্যটা বুঝুক, নিজের দেশের ভালোটা বুঝুক। ভারত কোনোদিন বাংলাদেশে খারাপ চায় না এবং ভবিষ্যতেও চাবে না। বাংলাদেশকে নিজের ভাইয়ের মতো দেখে 1971 সালে যেমন পাকিস্তানি হানাদার থেকে বাঁচিয়েছিল, ভবিষ্যতেও বাঁচাবে। কিন্তু বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে। তাদের বাড়ি বসে থাকলে চলবে না, তাদেরকেও রাস্তায় নামতে হবে। কারণ যখন দেশে বিপদ আসে, করাল শক্তি যখন দেশকে গ্রাস করে, তখন কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না, টিভিতে নিউজ দেখলে চলবে না, আপনাকে রাস্তায় নামতে হবে এই শক্তির বিরুদ্ধে। আপনি যদি না নামেন, তাহলে আস্তে 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 টোটাল দেশটাকে কিন্তু এই মৌলবাদ ক্যাপচার করে নেবে। তখন কিন্তু আপনার জীবনও কিন্তু হেল হয়ে যাবে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।